সহজে ইন্টিগ্রেটেড হবে, আমাদের চেষ্টা তত কম করতে হবে। আমি জানি না শেখ হাসিনার বক্তব্য দেখলাম যে বাংলাদেশে কোথাও পাবলিশ করা যাবে না। আমি গতকাল নিউ ইয়র্কে একটা পাবলিক অ্যাড্রেস করেছেন, ইটস দ্য ফার্স্ট টাইম পাবলিক অ্যাড্রেস করেছেন, এবং আমি এনডিটিভিতে আই গট দ্য নিউজ, ওখানে এনডিটিভির পোর্টালে নিউজটা পেলাম। পরে আমি খুঁজে ভারতের দুই একটা মিডিয়া আউটলেটে খণ্ডিতভাবে তার বক্তব্য পেলাম, যেখানে তিনি ডক্টর ইউনূসের গণহত্যার বিচার চেয়েছেন এবং উনি গণহত্যা করেছেন ইত্যাদি ইত্যাদি। দুটো ব্যাপার একটু মনে রাখা দরকার। শেখ হাসিনাকে আসলে আরো বেশি ভারত মাঠে নামাবে আসলে কারণটা হচ্ছে, সরকার যেহেতু, আমাদের প্রধান উপদেষ্টা খুবই কঠোরভাবে পিটিআই কে বলেছিলেন যে তাকে আমরা চাইবো, প্রথম বলেছিলেন আসলে বিচারের আগেই চাইবো আমরা যদি গ্রেফতারি পরোয়ানা হয়, কিন্তু তার আগ পর্যন্ত তাকে ভারতে মুখ বন্ধ রাখতে হবে। সো ভারত এখন যেটা করলো, ফোন কল তো বটে, এখন পাবলিক স্পিকিং এরও মানে অপশন তারা দিচ্ছেন। এবং যুক্তরাজ্যে যেটা হচ্ছে, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এটা একটু বলে রাখা জরুরি, এবং আমরা তো সামনের একটা অনুমানও করতে পারবো, সেটা বলে ফেলি। যে পোস্টারটা পাবলিশ করা হচ্ছে ওখানে প্রধানমন্ত্রী এবং শেষে এমপি, আমাদের কিন্তু পার্লামেন্টও নাই, উনি প্রধানমন্ত্রী আছেন। আমি এই ক্ষেত্রে একটা এক্সপিরিয়েন্স, এই নিউজটা নিয়ে যখন আমি খোঁজাখুঁজি করছিলাম, ভারতের কোনো একটা, অনেকগুলো তো আছে, সম্ভবত কোনো একটা পত্রিকা, টাইমস অফ ইন্ডিয়া বা ইন্ডিয়ান এক্সপ্রেস, এদেরও ইউটিউব চ্যানেল আছে, তো এখন তাদের কোনো একটা চ্যানেলে ওনার এটা নিয়ে কথাবার্তা বলা হচ্ছিল, এবং যিনি অ্যাঙ্কার তিনি বারবার এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এটা বলেছেন, এটা করেছেন, ওই যে নিউ ইয়র্কেরটা সম্পর্কে বলছেন। তারপর একজন এক্সপার্টকে আনা হয়, যিনি কোনো একটা ইউনিভার্সিটির টিচার, উনি এসে প্রথম অ্যাঙ্কারকে চার্জ করছেন, আপনি তাকে এক্স প্রাইম মিনিস্টার কেন বলছেন? উনি কি রিজাইন করেছেন? ইনফ্যাক্ট নিউ ইয়র্কে উনি আবার রিজাইন করতে পারেননি, সে আলাপটা করেছেন। একটু যোগ করে রাখি, আমাদের দেশেই কিছু মানুষ, কিছু সো কল্ড পাবলিক ইন্টেলেকচুয়াল এই অহেতুক আলাপটা শুরু করেছিলেন, এবং তারা এই যে এটাকে এস্টাবলিশ করার জন্য আমাদের দেশের কিছু মানুষকে এটা রেফার করা সম্ভব। যাই হোক, সামনে আমি ধারণা করি যে এটা লাভ হবে না, কিন্তু কেওস করা যতটা করা যায়, সরকার যেহেতু রয়ে গেছে, আর কি হতে পারে এক ধরনের জুজু তৈরির চেষ্টা করবে। এগুলো করে কোনো লাভ নেই, কারণ ভারত, মানে কেউ বলছে যে আওয়ামী লীগের কাউকে আমার সাথে ব্যক্তিগত পর্যায়ে শেয়ার করতে শুনেছি যে একটা প্রবাসী সরকার তৈরি করে ফেলা যাবে কিনা। তো ভারত তার মাটিতে বসা শেখ হাসিনাকে দিয়ে প্রবাসী সরকার তৈরি হচ্ছে না, এবং ওরা যদি করেন আমরা খুশি হব। কারণ আওয়ামী লীগের এবং শেখ পরিবার যত বেশি আমাদের সামনে আসবে, যত বেশি এইসব কাজ করবেন, যত বেশি আমরা আপা 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 শুনবো ফোন করে বলছেন, আমরা তত বেশি ইউনাইটেড হব, আমাদের ঘৃণা তত বেশি থাকবে। এবং আমাদের যখনই দেখবে শেখ হাসিনা কিছু বেরোচ্ছে, আমরা তো এখন নিজেদের মধ্যে একটু ফাইট টাইট শুরু করেছি, সংবিধান প্রশ্নে, ওটা প্রশ্নে, সেটা প্রশ্নে, ওকে সরাবো নাকি তাকে রাখবো। গত কয়েকদিন কিন্তু নাই ইন্ডিয়া এবং শেখ হাসিনা যখন আসে, সো আমি মনে করি না এগুলো, আমি ওয়েলকাম করি। এবং খুব ভাল লাগে একটা জিনিস, আমি কিন্তু খুব মন দিয়ে ওনার কথাগুলো শুনি। কথাগুলো কেন শুনি? যতবার বেরিয়েছে, কথা বলার জন্য শুধু না, আমার খুব ভাল লাগে যে কি প্রবল পরাক্রমশালী একজন মানুষ বসে আছেন, সবাই তাকে তো ওয়াচ করছে, বা কেউ মানে মধ্যযুগের সম্রাট অনেক সম্রাজ্ঞী তার চাইতে অনেক বেশি গণতান্ত্রিক ছিলেন। তিনি আসলে গডের পর্যায়ে, উনি আসলে হিউব্রিস হয়েছিল, ওনার হিউব্রিস সিনড্রোমে ভোগা মানুষ নিজকে গডের কাছাকাছি একটা এন্টিটি মনে করে। সেই মানুষটা এখন ইনিয়ে বিনিয়ে, মানে উনি বলছেন ওনার একজনকে, তুমি তো বিদেশে আছো, ওখানে যারা পার্লামেন্ট মেম্বার্স আছে তাদের সাথে একটু যোগাযোগের চেষ্টা করো। আমেরিকায় যদি ট্রাম্প আসে, মানে যেই শেখ হাসিনা আমাদেরকে বিরাট জিঙ্গোইজম দেখাইছে যে আমি অমনিপোটেন্ট, আমি কাউরে পাত্তা টাত্তা দেই না, তিনি এখন ক্ষুদ্র তুচ্ছ মানুষের মতো সব কথা বলেন, ভালো লাগে দেখতে। এগুলো আসা উচিত। ভারত বুঝতে ভুল করছে যে এখন বাংলাদেশের নিউ জেনারেশন, তারা সব দেখে শুনে বুঝে কথা বলে। ভারত যদি মনে করে তাদের লেজুর ভিত্তিক দল বাংলাদেশে আবারও প্রতিষ্ঠিত হবে, এটা টোটালি ভুলে যেতে হবে। এটার কোনো সম্ভাবনা নেই। আর ওই জুজুবুড়ির ভয় দেখিয়ে আমাদের কোনো লাভ হবে না। ট্রাম্প জানুয়ারিতে অফিসে বসবে। ভারত যেমন এই মাইনরিটি কার্ড খেলছে ভোটের জন্য, মমতা হতে শুরু করে সকলে, এই ট্রাম্পও কিন্তু একই কার্ড খেলেছে। ট্রাম্প সৌদি আরব কোথাও বলেন তাদের কোনো দলীয় পার্টি, কংগ্রেস, বিজেপি, কারোর কোনো দল নেই। এখানে আওয়ামী লীগ এখানে হইচই করছে, এবং যত বেশি হইচই করবে তত বেশি কিন্তু আমাদের উপকার হবে। আর যত বেশি ভারত আমাদের বিরুদ্ধে এই তাদের মিডিয়ায় সম্প্রচার করবে, তত বেশি দেখবেন যে আমরা ইউনাইটেড হচ্ছি, এবং এই সরকার এবং তথা আমরা এবং পলিটিক্যাল পার্টিগুলো এন্টি ভারত সেন্টিমেন্টে পুরোপুরিভাবে গেইন করবে। সেই জন্য আমি আসলে ভারতকে এখন একটু ধন্যবাদ দিয়ে দিতে চাই। আর ভারত যদি এই বাড়াবাড়িগুলো করে, উনি বলছেন সাইজটা একটু বেশি হয়ে গেছে, আমার মতো সাইজটাও কেটে যাওয়ার সম্ভাবনা আছে, এটা সবচেয়ে ইজি নয়।
কারণ এই দেশে সেই হিন্দু কার্ড খেলে ভারতের উপকার করাবে আমাদের দেশে হিন্দুরা, তার জন্য এই বলিদান এরা করবে না। এবং তার সেভেন সিস্টার্স এখন যে বিপদে পড়ছে, এই যে ট্রানজিট করিডোর এগুলি ব্যবহার করতে পারছে না, আমাদের পোর্ট ব্যবহার করতে পারছে না, এই যে বিনা পয়সায় করিডোর নিয়ে গেলো, এগুলো এতে কিন্তু সেভেন সিস্টারের মধ্যে অলরেডি আনরেস্ট শুরু হয়ে গেছে। দে ওয়ান্ট টু নর্মালাইজ দ্যাট থিং। এই জন্যই তারা একই জায়গা আবার বলছে এই 2 দিনের মধ্যেই আসছে তাদের পররাষ্ট্র সচিব, তখন এসে দেখবেন যে এই থ্রেটে কোনো কুলাই নেই, তারা আস্তে আস্তে লোয়ার ডাউন হতে থাকবে, এটাই আমার বিশ্বাস। অতএব এখানে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আর ইংল্যান্ডে যে জনসমাবেশ করবেন সেখানে দেখবেন পচা ডিম পাবে সে, ওখানেও সে ছাড় পাবে না। আর ইংল্যান্ডের আওয়ামী লীগের দেখবেন এবার বাংলাদেশে তো দৌড়িয়ে পালিয়েছে পার্শ্ববর্তী দেশে, ওখানেও দৌড়ানোর জায়গা পাবে না। কারণ সারা পৃথিবীতে সমস্ত প্রবাসীরা আজকে একত্রিত হয়েছে গুটি কয়েক আওয়ামী লীগ। নিশ্চিত থাকেন যদি চায় বাংলাদেশি নাগরিকরা, তারা এটা কঠিন ব্যবস্থা নিতে পারবে। অনুষ্ঠান শেষে এসে একেবারে নির্বাচনী রোডম্যাপ নিয়ে একটু কথা বলি। ব্যারিস্টার রুমিন ফানি, যে ট্রাম্প বলা হ্যান্ডেল করবার যেই অভিজ্ঞতা এবং দক্ষতা থাকে, সেটা একটা নন পলিটিক্যাল গভর্নমেন্টের কখনোই থাকে না। একটা পলিটিক্যাল গভর্নমেন্টের কেন্দ্র থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত নেতা কর্মী সমর্থক ভোটারদের না একটা চেইন থাকে। সো অনেক সমস্যা ওই ওয়ার্ড লেভেলেই, ইউনিয়ন লেভেলে, উপজেলা লেভেলেই শেষ হয়ে যায়, কেন্দ্র পর্যন্ত আসে না। কিন্তু এই অস্থায়ী সরকারের যেটা হয়, ওদের সবকিছুই কেন্দ্র ফোকাসড। সো ছোট একটা সমস্যাও সেটা কিন্তু অনেক বড় নিউজ হয়ে এবং কেন্দ্র পর্যন্ত বিষয়টাকে হ্যান্ডেল করতে হয়, কেন্দ্রকেই হ্যান্ডেল করতে হয়। তৃণমূলের বিস্তৃতিটা নাই, কম না, নাই, জিরো। 3 হচ্ছে এই ধরনের সরকারগুলোর যেহেতু মানে সেই ধরনের বৈধতা নেই, যে ধরনের বৈধতা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, অর্থাৎ জনগণের ভোটের, প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এরা সেই ধরনের সরকার নয় এবং এদের মেয়াদও অনিশ্চিত, কতদিন থাকবে না থাকবে কেউ জানে না। সুতরাং অন্যান্য দেশগুলো কিন্তু এই ধরনের সরকারকে কোনো রকম কোনো সহযোগিতা করতে কিংবা এই সরকারের সাথে আসলে কিভাবে ডিল করবে, কিভাবে হ্যান্ডেল করবে, পররাষ্ট্র নীতিটা কি হবে, এটা নিয়েও কিন্তু এক ধরনের পাজলড অবস্থার মধ্যে থাকে। সো সেই কারণে দেখা যায় যে অনেক সময় অনেক সিচুয়েশন যেটা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট স্মুথলি হ্যান্ডেল করতে পারতো, সেটা এই ধরনের গভর্নমেন্ট পারে না। 4 হচ্ছে এক ধরনের কথা আমার একটা ফ্রেন্ড আমাকে প্রায় বলে যে তুমি যেটা বলেছো এটা সত্য, দ্যাট ইজ কারেক্ট, বাট ইউ আর পলিটিক্যালি ইনকারেক্ট। ওয়াই আই এম পলিটিক্যালি ইনকারেক্ট? বিকজ ওই কথাটা ওই সময় ওই জায়গায় না বললেও হতো, না বললে হয়তো আমার কিছু পলিটিক্যাল গেইন হতো, আর বলার ফলে হয়তো আমি কিছু পলিটিক্যালি লুজ করলাম। চিন্ময়ের বিষয়টা আপনি চিন্তা করেন, চিন্ময়ের বিষয় রাষ্ট্রদ্রোহের অভিযোগ, পতাকা, জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা, ঠিক আছে, কাগজে কলমে রাষ্ট্রদ্রোহিতা তো বটেই। একে এই মানুষটিকে ঠিক এই সময় গ্রেফতার করাটা কি খুব জরুরি ছিল? এক, ওনার মানে এই গভর্নমেন্টের কি বোঝার কথা ছিল না যে একে এই সময় ঠিক গ্রেফতার করলে কি ধরনের একটা রিপারকেশন আসবে দেশে এবং দেশের বাইরে? ঠিক তাই কিন্তু হলো, একজন নিরীহ আইনজীবীকে প্রাণ দিতে হলো। সো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না এই ধরনের সিচুয়েশন তারা জানে কোনটা পলিটিক্যালি কারেক্ট, সো তারা ওইটা করবে, কিছুদিন অপেক্ষা করবে, যখন সময় হবে তখন তারা গ্রেফতার করবে, বাট দিস ইজ নট দ্য টাইম। ঠিক আছে, সো এই জায়গাগুলো, সেই কারণে নির্বাচন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমরা 18 কোটি মানুষ, আমরা জানি না আসলে ওয়্যার উই আর হেডিং টু, আমরা আসলে কোন দিকে যাচ্ছি, আমরা আসলে কি কি সামনে কি আছে। আপনি 4 জনকে জিজ্ঞেস করেন, 4 জনই পলিটিশিয়ান, তো কিছুই জানি না, তো তাহলে আসলে আমি আমার, ধরেন আমি একটা ছোট্ট রাজনৈতিক কর্মী, মিলন ভাই একজন রাজনৈতিক নেতা, ফুয়াদ ভাই একজন নেতা, জাহিদ একজন, কি করবো? অনেকে আমাকে বলছেন তুমি এখনই মাসে 15 দিন গ্রামে এলাকায় থাকো, দরকার নাই তো, ইলেকশন তো বহু দূর। এখন আমি তো আসলে জানি না ইলেকশন দূর না কাছে, ইলেকশন আসলে কত দূর আমি জানি না। সো এই কারণে আমি শুরু থেকে একটা কথা বলছিলাম, মধ্য, দীর্ঘ এবং স্বল্প মেয়াদী কি পরিকল্পনায় সরকারের আছে, কতদিন তারা এই পরিকল্পনায় ব্যয় করবে, এটা যদি শুরুতেই তারা বলতো, অ্যাটলিস্ট মাস, 1.5 মাস, 2 মাসের মধ্যেও বলতো, তাহলেও অন্তত একটা রোডম্যাপ ক্লিয়ার হতো এবং দেশের অর্থনীতির অবস্থা কিন্তু আজকে এই জায়গায় আসতো না এই কারণেই যে আপনি দেখেন ডিরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট এবং দেশের ইনভেস্টমেন্ট দুটোই কিন্তু বন্ধ হয়ে আছে, বিকজ ব্যবসায়ীরা অস্থিতিশীল এবং অনিশ্চিত পরিবেশে কোনোদিনও নিউ ইয়র্ক টাইমসের ইন্টারভিউতে প্রফেসর ইউনুস পরিষ্কার করে বলে দিয়েছেন, এটা হচ্ছে যে ওয়েদার ফোরকাস্টের মতো, যে আমরা জানি যে এপ্রিল মাস থেকে বৃষ্টি শুরু হবে,
কিন্তু এক্স্যাক্টলি জানি না যে কোন দিন কত মিলিমিটার বৃষ্টি হবে এবং তাতে প্রথমে কি ফেনী ডুববে না ব্রাহ্মণবাড়িয়া ডুববে, ওইটা আমরা জানি না। তো সেই জায়গাতে হচ্ছে যে রোডম্যাপের কথা তিনি বলেছেন যে সংস্কার কমিশনগুলো ডিসেম্বর জানুয়ারিতে রিপোর্ট দেবে, তাদের রিকমেন্ডেশন নিয়ে তারা পলিটিক্যাল পার্টির সাথে বসবে। পলিটিক্যাল পার্টি যদি একমত হয় যে আংশিক পুরোটুকু কোন জায়গাতে রিফর্মটা তারা আন্ডারটেক করবে, এইটা না হইলে তারা নির্বাচনের দিকে স্ট্রেট হয়ে চলে যাবে। সো নির্বাচন কমিশন কিন্তু গঠিত হয়ে গেছে এবং আমরাও কিন্তু অনেকে সারপ্রাইজড হয়েছি যে নির্বাচন কমিশনের সংস্কার বিষয়ক যে কমিশন আছে তারা এখনো রিপোর্ট দেয় নাই। আমরা আশা করেছিলাম রিপোর্টটা দিবে, নতুন প্রস্তাবনার আলোকে সার্চ কমিটি হবে এবং স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে নির্বাচন কমিশন পুনর্গঠিত হবে। সেটা না করে কিন্তু তারা নির্বাচন কমিশন পুনর্গঠিত করে ফেলেছে। তো করে ফেলবার মধ্য দিয়ে কিন্তু মোটামুটি তারা আয়োজন এবং প্রস্তুতির মধ্যে অলরেডি ঢুকে গেছে। তো আয়োজনটা কিন্তু লম্বা চৌড়া, রাষ্ট্র কিন্তু মোটেই স্টেবল না এখন, আমাদের টোটাল প্রতিষ্ঠান কলাপস করেছে, দেশের ইনস্টিটিউশন ওয়াইজ কোনো প্রতিষ্ঠান সার্ভাইভ করছে না। আমাদের ইতিহাসের একমাত্র সময় যখন আমার কোনো নির্বাচিত অথবা অনির্বাচিত কোনো স্থানীয় জনপ্রশাসন নাই, কিচ্ছু নাই। আমাদের 71 সালে যুদ্ধ এটা হয়নি, আমার পঞ্চায়েত চেয়ারম্যান ছিল তখনও যুদ্ধের মধ্যে। তাহলে এইরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে 43,000 পোলিং সেন্টার এবং 2 লক্ষের উপরে বুথ হ্যান্ডেল করবার যে ক্যাপাসিটি আমার দরকার, সেই ক্যাপাসিটি রাষ্ট্রের এই মুহূর্তে নাই। এটা খুবই একটা অস্থিরতার দিকে চলে যাবে যদি এই মুহূর্তে নির্বাচন করবার প্রস্তুতি নেওয়া হয়। তাই আমি বোধ করছি যে প্রশাসনের উপরে অন্তর্বর্তীকালীন সরকারের যে পরিমাণ মানে দখল দরকার, যে নিয়ন্ত্রণ দরকার, এইটা তার চলে আসছে অনেক। এটা সম্ভবত 2-3 মাসের ভিতরে আরো শেপ নেবে। সেই শেপ নেবার পরে নির্বাচনের ফোরকাস্টটা তখন আরেকটু ম্যাচিওর ভাবে করা যাবে বলে আমি বোধ করছি। এরপরে হচ্ছে ভোটার তালিকা। নতুন 3.5 কোটি ভোটার হয়েছেন যারা আগে ভোট দিতে পারেন নাই। আওয়ামী লীগের মৃত জীবিত বিভিন্ন দেশের শিশু লীগ সদস্য, এগুলো মিলায়া ঝিলায়া তো এগুলো বাদ দিতে হবে। এই পুষ্টিহীন ভোটার যারা আছে আওয়ামী লীগের, এই পুষ্টিহীন ভোটারদেরকে বাদ দেওয়ারও তো একটা বড় কাজ আছে। তো যারা কবরস্থান থেকে রেগুলার ভোট দেয়, এই কবরস্থানগুলো থেকে তো ভোটারদেরকে বাতিল করে একটা নতুন গণ অভ্যুত্থানের ভোটার তালিকা করবার একটা আয়োজন আছে। অতএব সেই সবগুলো কাজ করতে তো অন্তর্বর্তীকালীন সরকারকে আমি একটু উদারভাবে সময় দিতে চাই, তবে যথেষ্ট জবাবদিহিতা এবং ক্রিটিক্যাল অবজারভেশনের মধ্যে রেখে।